হাই। তো আজকে আমরা পিরিয়ডিক প্রপার্টি যে একটা নতুন প্রপার্টিজ পড়বো, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এটাকে বলা হয়, তোমরা জিরো করতে পারো এসে যে আয়নাইজেশন এনার্জি অথবা আয়নাইজেশন এনথালপি। আমরা এখন পর্যন্ত কি শিখেছি সেটা একটু রিক্যাপ করি। হোয়াট উই লার্ন সো ফার। আমরা কি শিখেছি না, আমাদের জেড এফেক্টিভ যদি বাড়ে তাহলে কি হবে? হায়ার নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন। তাহলে স্মলার অ্যাট্রাকশন মাল বাড়লে অর্বিটাল সংকুচিত হবে, তাহলে স্মলার রেডিয়াস। রেডিয়াস যদি ছোট হয় তাহলে ইলেকট্রন গুলো কাছাকাছি থাকবে, তাহলে তাদেরকে ওই আকর্ষণ শক্তি থেকে বের করে নিয়ে গিয়ে আলাদা, তাদেরকে বের করে অ্যাটম থেকে বাইরে ফেলতে অনেক বেশি কাজ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে ইলেকট্রন স্মলার রেডিয়াস মানে ইলেকট্রনস আর হেল্ড মোর টাইটলি। কাছাকাছি থাকলে কি হবে? সব থেকে আকর্ষণ শক্তি অনেক বেশি হবে, তাহলে টাইটলি তারা হেল্ড থাকবে। তাহলে তারা কাছাকাছি থাকলে তারা শক্তভাবে বাঁধা থাকবে, কাছাকাছি থাকবে। তাহলে রিমুভাল অ্যান ইলেকট্রন হার্ড হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রনকে, ধরো অ্যাটমের, এটা হচ্ছে ফার্স্ট অরবিটাল তো একটা ইলেকট্রন আছে। এটাকে এনার্জি দিলে সেই এনার্জিটা বেড়ে সেই সেকেন্ড অরবিটালে যাবে, এক্সাইটেড হয়ে সেকেন্ড অরবিটালে যাবে, তারপর সেখান থেকে থার্ড অরবিটালে যাবে। এরপরে এনার্জি যত দিতে দিতে তাকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে হবে। এন ইকুয়ালস টু ইনফিনিটি কোয়ান্টাম নাম্বার নিয়ে গেলে সে তো আকর্ষণ শক্তি থেকে নিজেকে মুক্ত মনে করবে। তাহলে একটা মানে অ্যাটমে নিউক্লিয়ার চার্জ যতদূর পর্যন্ত ফিল করে, ধরো এন ইকুয়ালস টু ইনফিনিটি পর্যন্ত সে ফিল করছে, তাহলে এন ইকুয়ালস টু ইনফিনিটি পর্যন্ত নিয়ে গেলেই সে ওই আকর্ষণ শক্তির বাইরে যাবে, তখনই তাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। তখনই বলা হবে যে ইলেকট্রন তাহলে বেরিয়ে গেছে। তাহলে রিমুভাল অফ ইলেকট্রন হার্ড হবে। তাহলে আমাকে অনেক বেশি মোর এনার্জি রিকোয়ার, অনেক বেশি হিট দিতে হবে, এনার্জি রিকোয়ার। এবার তোমরা বুঝতে পারছো না যে কি এনার্জি বেশি কেন দিতে হবে, কি ব্যাপারটা সেটা একটু বোঝার চেষ্টা করো। ধরো একটা ইলেকট্রন প্রথম ছেলে ঘুরছে, এবারে আমি, ধরো হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনটা তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, ওয়ান এস ওয়ান। এবারে আমি একটা ইলেকট্রন তাকে বের করবো, আমি একটা ইলেকট্রন বের করে এটাকে এইচ প্লাস করতে চাই, প্লাস একটা ইলেকট্রন হয়ে যাবে, এইচ প্লাস করতে চাই, তাহলে এই ইলেকট্রনটাকে হাইড্রোজেনের অ্যাটম থেকে বের করতে হবে, তাহলে তো এইচ প্লাস হবে। হাইড্রোজেন অ্যাটম থেকে বের করা মানে হচ্ছে তার যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন শক্তি আছে, সেই অ্যাট্রাকশন শক্তিটাকে কাটতে হবে, মানে ওই অ্যাট্রাকশন শক্তির থেকে দূরে নিয়ে যেতে হবে। এবারে তুমি বলবে কতদূর পর্যন্ত অ্যাট্রাকশন শক্তি কাজ করবে, তো আমরা ধরে নেবো যে এখন n equals to 1 এ ইলেকট্রনটা ঘুরছে, n equals to 2, n equals to 3, এরপরে অরবিটাল গুলো কাছাকাছি হবে, যত উপর দেখা যাবে n equals to 5 কাছাকাছি হবে, এবার n equals to 6, 7, 8, 9, 10 এরকম করতে করতে কাছাকাছি হবে অরবিটাল গুলো, এখানে এসে n equals to ইনফিনিটি। তাহলে একটা ইলেকট্রনকে এনার্জি দিলে, ইলেকট্রন, এবার দেখো ইলেকট্রন এনার্জি ধরো n equals to হচ্ছে, ধরো এখানে 2 জুল, এনার্জি হচ্ছে 2 জুল, আর এখানে n equals to 2 হলে ওদের এনার্জি হবে 4 জুল। আমি ধরলাম 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 9, এরকম ধরতে হতে হতে দেখা যাবে যে n equal to ইনফিনিটি যে লেভেল, তার এনার্জি 10 কিলো জুল, 10 জুল। তাহলে আমি এখানে হিট করছি, আমি অ্যাটমটাকে, হাইড্রোজেন যে অ্যাটমটা, সে যে একটা ইলেকট্রন ফার্স্ট অরবিটালে ঘুরছে, এই অরবিটালটাকে আমি হিট দিলাম। আমি এটাকে হিট করলে এনার্জি অ্যাবজর্ব করবে। আমি যদি হাইড্রোজেন অ্যাটমটাকে হিট দেই তাহলে সে আগুনটা শোষণ করবে, অ্যাবজর্ব করবে, তো এনার্জি অ্যাবজর্ব করলে তার যে অরবিটালে ইলেকট্রন ছিল তার এনার্জি ছিল 2 জুল।
আর যত আমি হিট দিচ্ছি তত সে এনার্জি অ্যাবজর্ব করছে, তাহলে প্রথমে +2 জুল গ্রহণ করলো, তাহলে তখন এনার্জি কত হয়ে যাবে, 2 ছিল আবার 2 যোগ হলো, তাহলে 4 হয়ে যাবে। তখন ইলেকট্রনটা এখান থেকে লাফিয়ে এখানে গেল। ইলেকট্রন যে একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে যায়, কখন যায় আমরা শুরুতেই পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে, যখনই এনার্জি অ্যাবজর্ব করবে তখন ইলেকট্রন কক্ষপথ চেঞ্জ করবে, প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে। এরপরে আমি আরো 2 দিলাম, আরো 2 জুল এনার্জি দিলাম, হিট তো করে যাচ্ছি কন্টিনিউ, তাহলে তখন ইলেকট্রন লাফিয়ে 3-এ গেল। এবারে আমি কন্টিনিউ হিট দিতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত সে n=ইনফিনিটিভে যাচ্ছে। তো এই যে n=ইনফিনিটি যাওয়ার জন্য যে হিটটার প্রয়োজন, এটাকেই বলা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তোমরা ক্লাসে কিভাবে বুঝেছো আমি জানি না, কয়টা জিনিস ভালো করে ক্লিয়ার নাও। ইলেকট্রন একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে জাম্প দেয়, ঠিক আছে, এটা তোমাদের ক্লাস 12 এর হিসাবে ঠিকই আছে, বাট অ্যাকচুয়ালি নয়। ইলেকট্রন কখনো জাম্প দেয় না। ইলেকট্রনের যে অরবিটাল এনার্জি সেটা যখন 2 জুল ছিল ইনিশিয়ালি, আমি যখন হিট করলাম তখন সেটা 2 যোগ হয়ে গেছে, সেটা 4 কিলো জুল 4 জুল হয়ে গেল, এনার্জিটা 4 জুল হয়ে গেল। সে কি করলো, প্রথমে যে এখানে ইলেকট্রনটা ছিল সেখান থেকে এখানে এলো, এখানে কিন্তু সে লাভ দেয়নি, এনার্জিটা অটোমেটিক বেড়ে যাওয়ার জন্য তার লেভেলটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে কক্ষপথটা ছিল, সে কক্ষপথটাই চেঞ্জ হয়ে সে কক্ষপথটাই কি হলো, বড় হয়ে গেছে, কক্ষপথটাই বড় হয়ে গেল, সে পরের সেলে চলে এসছে। যাই হোক, তোমরা 12 হিসেবে এটা মতো 12 মতো করে ভাবো যে ইলেকট্রনকে যখন আমি এনার্জি দেবো সে তখন লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেল যায়, কিন্তু লাভ দেয় এটা ঠিক নয়। বাট তোমরা ক্লাস 12 এর মনে রাখো যে আমি যখন এনার্জি দেবো ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি যাবে। এবার আমাকে n=1 বা যেই লেভেলে থাকবে, যেই লেভেল থাকে n থেকে n=ইনফিনিটি লেভেলে যখন আমি একটা ইলেকট্রনকে পৌঁছে দেবো তখন তার অ্যাট্রাকশন ফোর্সটা 0 হয়ে যাবে। সেই যে এনার্জিটা n=1 থেকে ইনফিনিটি যাওয়ার জন্য সেই টোটাল এনার্জিটা করা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তো আয়নাইজেশন এনার্জি যেহেতু আমি এনার্জি প্রোভাইড করছি সিস্টেমকে, তার জন্য আয়নাইজেশন এনার্জি সবসময় প্লাস হবে। সিস্টেমকে যেহেতু আমি এনার্জি দিচ্ছি, সিস্টেমের মধ্যে এনার্জি স্টোরেজ হচ্ছে তো নাকি, তাহলে সিস্টেমের এনার্জি কি হবে, বাড়তিছে। সিস্টেমকে আমি এনার্জি দিচ্ছি, সিস্টেমের মধ্যে এনার্জি স্টোরেজ, সিস্টেমের এনার্জি বাড়তিছে, তার জন্য আমি পজিটিভ করবো, যে আয়নাইজেশন এনার্জি সবসময় পজিটিভ হবে। এটুকুই বোঝো, বেশি বুঝতে যাবো না, তাহলে গন্ডগোল করবে। সিস্টেমকে আমি এনার্জি দিচ্ছি, সিস্টেমের মধ্যে এনার্জি স্টোরেজ হচ্ছে, সিস্টেম এনার্জি বাড়ছে, তার জন্য এনার্জি হিসাবে পজিটিভ হবে। তো আমরা কি শিখলাম এইটুকুর মধ্যে, যে যত অ্যাটমের রেডিয়াস ছোট হবে, জেড এফেক্টিভ যত বেশি হবে, অ্যাট্রাকশন ফোর্স তত বেশি হবে, অ্যাটমের আকার ছোট হবে, এবং ছোট হলে সে তার মধ্যে শক্তভাবে ঘেরা হবে, মানে টাইটলি বাউন্ড থাকবে, তাহলে আমাকে ইলেকট্রনটাকে বের করতে অ্যাটম থেকে বেশি অ্যামাউন্টে এনার্জি লাগবে। এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তাহলে জেড এফেক্টিভ যদি বাড়ে সাইজ কমবে, তখন আমার কি হবে, আয়নাইজেশন এনার্জি বাড়বে, কারণ আমাকে বেশি কাজ করতে হবে, আয়নাইজেশন এনার্জি বাড়বে এবং সেটা হচ্ছে পজিটিভ এনার্জি বাড়বে। বুঝতে পারলাম। এবারে চলো আয়নাইজেশন এনার্জি ডেফিনেশন দেখি। আয়নাইজেশন ডেফিনেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, কয়েকটা কথা লিখবো, সেটা ভালো করে বুঝবে। মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি required to remove the outmost loosely bound electron from one isolated gaseous atom. দুটো কথা ভালো করে মাথায় রাখবে, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, ফ্রম ওয়ান আইসোলেটেড গ্যাসিয়াম অ্যাটম to make it a cation. এই এনার্জিটাকে বলা হবে আয়নাইজেশন এনার্জি। কি হতে হবে, একটা মিনিমাম অ্যামাউন্ট তোমাকে এনার্জি দিতে হবে। একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, আমরা কেন এই দুটো কথা লিখলাম পরে হয়তো ডিসকাস করে দেবো, বাট একটু মনে হবে যে আয়নাইজেশন এনার্জি মানে আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম হতে হবে, মানে একটা খোলামেলা, মানে একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, মানে তোমাকে একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম দিতে হবে, সেটাকে তুমি হিট করছো, তো ওই অ্যাটমটাকে হিট করবো, এই করে আইসোলেটেড বলা আছে, যে আর কিছু নেই। কারণ যদি আর কিছু থাকে তাহলে তাদেরকে দূরে সরাতে হবে। যদি একটা বোতল, তোমাকে এক বোতল গ্যাস দিয়ে দেওয়া হয়, তাকে হিট করে তুমি যে ফার্স্ট ইলেকট্রনটা বের করে যে এনার্জিটা পাবে সেটা দিতে হবে, সেটা আয়নাইজেশন এনার্জি সমান হবে না,
কারণ কি, ওই এক বোতল গ্যাসের মধ্যে গ্যাস মলিকুল একে অপরের সাথে যুক্ত আছে, তাদেরকে সরানোর জন্য একটা এনার্জি দিতে হচ্ছে। ধরো 2 কিলো জুল, সরি ধরো 5 কিলো জুল। তারপরে ওই একটা গ্যাসের অ্যাটম আলগা হলো, মানে আইসোলেটেড হলো, তারপর সেটাকে আরো 2 কিলো জুল হিট করলে আমাকে হয়তো আমি অ্যাটমটা থেকে একটা ইলেকট্রন বের করতে পারবো। টোটাল এনার্জি কিন্তু 7 জুল, কিন্তু আমার 2 জুল এনার্জি এনাফ ওই গ্যাসিয়াস অ্যাটমটা থেকে ইলেকট্রনটা বের করার জন্য। তার জন্য বলা যায় আইসোলেটেড। কারণ আইসোলেটেড না হলে ওই অ্যাটমগুলোকে প্রথমে সরিয়ে তাকে আইসোলেট করার জন্য বেশি এনার্জি, মানে এক্সট্রা এনার্জি দিতে হবে 5 জুল। সেটা কিন্তু কাউন্ট করা যাবে না। তার জন্য বলছে আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমকে হিট করো, যতটা এনার্জি দেওয়ার পরে তার থেকে একটা ইলেকট্রন বের করে দিতে পারবে, সেই এনার্জিটাকে বলা হবে আয়োনাইজেশন এনার্জি। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি কি করবো, যে সোডিয়াম, আমি একটা সোডিয়াম হচ্ছে মেটাল, মেটাল সবসময় ইলেকট্রন ডোনেট করবে, তাহলে মেটালকে যদি তুমি হিট করো তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, এনে প্লাস হবে, প্লাস একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন বের করে দেবে। এবং তার যে আয়োনাইজেশন এনার্জিটা, সেটা আমরা কি বলেছি, এনার্জি সবসময় দিতে হবে, তার জন্য পজিটিভ। তাহলে আয়োনাইজেশন এনার্জি পজিটিভ কেন, সেটা তোমার কোশ্চেন হচ্ছে কেন পজিটিভ। কারণ এখানে ইলেকট্রনটা কি হচ্ছে, ইলেকট্রনটা অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে কিন্তু অ্যাট্রাকশন ফোর্স অফ নিউক্লিয়াস, অ্যাট্রাকশন ফোর্স অফ নিউক্লিয়াসের মাধ্যমে কিন্তু বাঁধা হয়ে, মানে অ্যাটমের মধ্যে ঘুরছে। তাহলে উই হ্যাভ টু ওভারকাম দিস অ্যাট্রাকশন। তাহলে এই ওভারকাম করতে হবে। ওভারকাম বলতে মানে তাকে এতটা পরিমাণে এনার্জি দাও, সে যেন ওই টানটাকে সে যেন ছিঁড়তে পারে, টানটাকে যেন সে মানে ভুলে গিয়ে যেন অ্যাটম থেকে বেরোতে পারে। তাহলে ওভারকাম দিস ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাট্রাকশন। তো এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশনটাকে ওভারকাম করেই কিন্তু আমি ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশনটাকে ওভারকাম করেই কিন্তু আমি তাকে ইলেকট্রনটাকে বের করতে পারবো। তার জন্য আমাকে এনার্জি দিতে হবে, এনার্জি দিলে যাওয়ার জন্য তাকে পজিটিভ করতে হবে, ট্রানজিশন পজিটিভ হবে। বুঝতে পারলে? এবারে দেখো কনসেপ্ট, আগে কনসেপ্ট শিখবো, তারপর কোশ্চেন সলভ করবো। কনসেপ্ট কি, মোর অ্যাট্রাকশন, যদি অ্যাটমের মধ্যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যদি মোর অ্যাট্রাকশন থাকে, তখন মোর অ্যাট্রাকশন হবে যখন জেড এফেক্টিভ হাই হবে। যখন জেড এফেক্টিভ হাই হবে তখন মোর অ্যাট্রাকশন হবে। মোর অ্যাট্রাকশন হলে মোর এনার্জি রিকোয়ার, কিউআইআর, মোর এনার্জি রিকোয়ার, তাহলে হায়ার আয়োনাইজেশন এনথালপি হবে। হায়ার আয়োনাইজেশন এনথালপি। তাহলে কি, মোর অ্যাট্রাকশন হলে যখন জেড এফেক্টিভ বেশি হবে, জেড এফেক্টিভ আমরা জানি কখন বেশি হবে, তখন মোর অ্যাট্রাকশন হবে, মোর এনার্জি রিকোয়ার হবে, তাহলে এনার্জি কি হবে, আয়োনাইজেশন এনথালপি অথবা এনার্জি যাই বলতে পারো, হায়ার হবে। এবারে চলো আমরা দেখে নিই তাহলে। আমরা কি জানি, লেফট থেকে রাইটে যাচ্ছি, তখন আমরা কি জানি, জেড এফেক্টিভ বাড়বে, সাইজ কমবে, তাহলে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। কার্বন প্রথমে ছাড়ো, প্রথমে নাইট্রোজেন, অক্সিজেন, প্রথমে অক্সিজেন, ফ্লুরিন আর নিও, অক্সিজেন আর ফ্লুরিন। অক্সিজেনের কত হচ্ছে 8 হচ্ছে অ্যাটমিক নাম্বার, ফ্লুরিন হচ্ছে 9। তাহলে আমি কি জানি, এদিকে যত যাব জেড এফেক্টিভ বাড়বে, তাহলে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। তাহলে আমরা কি জানি, আয়োনাইজেশন এনার্জি অক্সিজেনে থাকতে আয়োনাইজেশন এনার্জি কিন্তু ফ্লুরিনে বেশি হবে। বুঝতে পারলে? কারণ কি, জেড এফেক্টটা বেশি হওয়ার জন্য, সাইজ ফ্লুরিনের ছোট, তার জন্য ফ্লুরিনের বেশি এনার্জি লাগবে। এবার হচ্ছে বোরন আর কার্বন। বোরনের কি পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সরি 5, 5 আর কার্বন হচ্ছে 6, 2p1 বোরন আর 2p2। তো একই রকম ভাবে কি জেড এফেক্টিভ বাড়বে, যখনই আমি গ্রুপের লেফট থেকে রাইটে যাবো জেড এফেক্টিভ বাড়বে, তাহলে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। তাহলে আয়োনাইজেশন এনার্জি বোরনের থাকতে কার্বনে বেশি হবে। বুঝতে পারলে? এবার দেখো, এবার প্রশ্ন হচ্ছে হাফ ফিল ফুল ফিল এর ক্ষেত্রে কি হবে ব্যাপারটা। যদি হাফ ফিল্ড অর ফুলফিল,
fulfill atoms have fulfilled or fulfilled atoms have higher ionization energy than its past atom. আচ্ছা, then its next atom. Only next atom. ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো, আমরা ব্যাখ্যা করব। Half filled fulfill atom have higher ionization energy than its only next atom. তাহলে দেখো, না কার্বনে থাকতে নাইট্রোজেনের বেশি হবে ionization energy, কারণ কি কার্বনে থাকতে নাইট্রোজেনের সাইজ ছোট বা জি ইফেক্টিভ বেশি, ঠিক বোঝা গেল। এবার নাইট্রোজেনের দেখো 2p3 আর অক্সিজেন হচ্ছে 2p4, ফ্লোরিনের হচ্ছে 2p5, বুঝলে। এবার প্রশ্ন হচ্ছে নাইট্রোজেনের 2p কি হচ্ছে হাফ ফিল্ড, বুঝতে পারছো, আর অক্সিজেনের কিন্তু ফুললি ফিল্ড নয়, হাফ ফিল্ডও নয়, চারটে ইলেকট্রন আছে। তো আমরা কি বলেছি যে হাফ ফিল্ড অর ফুল ফিল্ড, যদি এখানে ধরো হাফ ফিল্ড দেওয়া আছে তাহলে ফুল ফিল্ড ছাড়া হাফ ফিল্ড অ্যাটম হ্যাভ হায়ার আয়োনাইজেশন এনার্জি দেন ইট ইজ নেক্সট অ্যাটম, তাহলে এই অক্সিজেন থাকতে নাইট্রোজেন আয়োনাইজেশন এনার্জি বেশি হবে, তাহলে আয়োনাইজেশন এনার্জি অর্ডারটা হবে কার্বনে থাকতে নাইট্রোজেনের বেশি হবে, কারণ নাইট্রোজেনের কি বলতো বেশি জেড এফেক্টিভ বেশি, কারণ আমি লেফটের দিকে মুভ করছি, নাইট্রোজেনের বেশি হবে, আর তার থাকতে বেশি হবে ফ্লুরিনের। এবার অক্সিজেনের কি হবে না, নাইট্রোজেনের হাফ ফিল হওয়ার জন্য নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি তার নেক্সট অ্যাটম অক্সিজেন থাকতে বেশি হবে, তাহলে এইটা হবে অর্ডার। সবথেকে কার্বনে তো কম হবে, কারণ লেফটেই আছে। তারপরে নাইট্রোজেনটা অক্সিজেনকে টেক্কা দেবে, নাইট্রোজেন অক্সিজেনকে টেক্কা দিয়ে অক্সিজেনকে পিছনে ফেলে দেবে, কারণ নাইট্রোজেন হচ্ছে হাফ ফিল্ড কনফিগারেশন, এই হাফ ফিল্ড কনফিগারেশন স্টেবল। তো স্টেবল যদি হয়, ধরো কারো ফ্যামিলি হচ্ছে স্টেবল ফ্যামিলি, সবাই একে অপরের সঙ্গে খুবই কানেক্টেড, তো ধরো তুমি তোমার বাড়িতে তোমার দাদু ঠাকুমা তোমাকে খুবই ভালোবাসে, তোমার বাবা মা তোমাকে খুবই ভালোবাসে, তাহলে তোমাকে কি আর হোস্টেলে পড়তে পাঠাবে? তোমাকে কি বাড়ি থেকে ছেড়ে তোমাকে হোস্টেলে পড়তে পাঠাবে? পড়তে পাঠাবে না। তাহলে প্রচুর পরিমাণে কিন্তু সেখানে ম্যানেজ করতে হবে, অনেক কিছু কথাবার্তা বলে বুঝিয়ে সুঝিয়ে তোমাকে হোস্টেলে পাঠাবে, না হলে পড়াবে না। শুধু তোমার মা হয় তোমাকে চাইছে হোস্টেলে পাঠাতে একটা ভালো কলেজে, যে তোমার দাদু ঠাকুমা বাবা সবাই হয়তো তোমাকে খুব ভালোবাসে, তারা পাঠাতে চাইছে না, তাহলে কিন্তু সেখানে অনেক কাঠখোট্টার পোড়াতে হবে, মানে অনেক এনার্জি লাগাতে হবে। সেইটা হচ্ছে নাইট্রোজেনের যেহেতু হাফ ফিল্ড, তো হাফ ফিল্ড কনফিগারেশন আমরা জানি স্টেবল, নাইট্রোজেনের কনফিগারেশন অক্সিজেন থাকতে বেশি স্টেবল, তার জন্য নাইট্রোজেনকে বেশি এনার্জি দিতে হবে, তার জন্য নাইট্রোজেনকে মোর এনার্জি দিতে হচ্ছে, এনার্জি মোর এনার্জি দেওয়ার জন্য নাইট্রোজেন এনার্জি কিন্তু অক্সিজেনের সাথে বেশি হয়ে গেছে, আর কার্বনের সাথে কম হবে, আর ফ্লুরিনের সব থেকে বেশি হবে, কারণ নাইট্রোজেন কিন্তু অনলি নেক্সট অ্যাটমটাকে টপকাবে। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, অনলি নেক্সট অ্যাটমটাকে টপকাবে, সেটা হচ্ছে বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তো এটা হচ্ছে 2s1, 2s2, 2p1, 2p2। তো দেখো এটা হচ্ছে ফুল কনফিগারেশন, তাহলে আমরা কি বলেছি হাফ ফিল আর ফুল ফিলটা বেশি স্টেবল, তাহলে কি হবে এ কিন্তু পরের অ্যাটমটাকে ঝাঁপ দিয়ে পরের অ্যাটমটাকে জাম দিয়ে দেবে, পরের অ্যাটমটাকে জাম দিয়ে এখানে চলে যাবে, তাহলে আয়োনাইজেশন এনার্জিটা কি হবে শুধুমাত্র নেক্সট অ্যাটমটাকে টপকাবে, তাহলে বোরনটাকে টপকে বেরিলিয়াম সামনে চলে আসবে, আর কার্বন যেমন আগে আছে থাকবে। তো এই যে আমি গাইডলাইনটা বানালাম, এই গাইডলাইনটা ফলো করেই কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে তোমরা যদি হিসাব করে দেখো প্রত্যেক মানে এই পিরিয়ড বরাবর, যেটা তোমার কোশ্চেন আসবে, এই পিরিয়ড বরাবর কি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি অর্ডারটা প্রথমে লিথিয়াম সব থেকে কম, সাইজ এদিকে সব থেকে বেশি, তার জন্য লিথিয়াম সব থেকে কম, তারপর বোরন, বেরিলিয়ামে বেশি হবে কারণ 2s2, তারপরে কার্বন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন কারণ 2p3 হাফ ফিল্ড, তারপর হবে ফ্লোরিন, আর সব থেকে বেশি হবে আয়োনাইজেশন এনার্জি সবথেকে বেশি হবে নিয়ন, কারণ ফুললি ফিল্ড নিয়ন 2p6, ফুললি ফিল্ড, এটাও ফুললি ফিল্ড
আর এটা হাফ ফিল্ড, এটা ফুললি ফিল্ড। এবার নিয়নকে টপকাতে পারবে না বেরিলিয়াম, বেরিলিয়াম কোনোদিন নিয়নকে টপকাতে পারবে না, কারণ কি বেরিলিয়াম কোথায় তার যে অ্যাটমিক নাম্বার 4, মাত্র 4টা প্রোটন আছে, আর নিয়নে কোথায় 10টা প্রোটন আছে। নিয়নের এফেক্টিভ নিউক্লিয়াস জেড এফেক্টিভ অনেক বেশি, কারণ সে এত দূরে আছে, তাকে টপকাতে পারবে না। বুঝতে পারলে ক্লিয়ার? এবার হচ্ছে আমি যখন টপ থেকে ডাউনে আসবো, আমরা কি শিখেছি টপ থেকে ডাউন? টপ থেকে ডাউনে আমি কি শিখেছি? শিল্ডিং, শিল্ডিং কি হবে? কমবে, সরি শিল্ডিং বাড়বে। নিচের দিকে যত পারবো বেশি ইলেকট্রন চলে আসবে, নিচের দিকে যত নামছে গেছে, নিচের দিকে নামছে মানে কি স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, স্টুডেন্ট সংখ্যা বলে ক্লাসের সাইজ বাড়বে, ক্লাসের সাইজ বাড়ানোর জন্য আরো অনেকগুলো বেঞ্চ আনতে হবে, তাহলে কি যে ভেতরে অনেক স্টুডেন্ট থাকে, পেছনে যে স্টুডেন্ট থাকবে সে কিন্তু স্যারকে দেখতেই পাবে না, অলমোস্ট বড় দেখতে পাবে না। তো সেটিং এর জন্য বলছি স্লিডিং আবরণী ক্ষমতা বেড়ে যাচ্ছে, তার জন্য কি হবে? ইলেকট্রন লুজলি বাউন্ড হবে, লুজলি বাউন্ড হবে। তাহলে আয়নিক এনার্জি কি হবে? লুজলি বাউন্ড থাকবে মানে সে অটোমেটিক, তাকে তুমি ধরো যে একটা বাড়িতে 5-6 জন ছেলে মেয়ে, একটা ছেলেকে হোস্টেলে পাঠাতে গেলে কোনো সমস্যা হবে না, তার জন্য আয়নিক এনার্জি ইজিলি তাকে বের করা যাবে, খুব কম এনার্জি খরচ করে তাকে বের করা যাবে, আয়নিক এনার্জি ডিক্রিজ হবে। যেমন হচ্ছে তোমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। নিচের দিকে কি জানি আমরা, নিচের দিকে জেড ইফেক্টিভ কমছে, সাইজ বাড়ছে, সাইজ বাড়লে ইলেকট্রন লুজলি হেল্ড হবে, তাহলে আয়নিক এনার্জি কি হবে? আয়নিক এনার্জি নিচের দিকে কমবে। তো আয়নিক এনার্জি সব থেকে কম আয়নিক এনার্জি কাকে দিতে হবে? সবথেকে কম দিতে হবে রুবিডিয়াম, কারণ রুবিডিয়ামে এত লুজলি বাউন্ড থাকে, ইলেকট্রন সঙ্গে সঙ্গে বলে আমি বেরিয়ে যাচ্ছি, তোমাকে এনার্জিও দিতে হবে না, আমি অটোমেটিক বেরিয়ে যাচ্ছি। বুঝতে পারলে? অটোমেটিক বেরিয়ে যাবে। আর লাস্ট আরেকটা টপিক হচ্ছে আয়নাইজেশন এনার্জি, সেটা হচ্ছে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। দেখো, প্রথমে কি হচ্ছে অ্যালুমিনিয়াম, সেখান থেকে একটা ইলেকট্রন বের করে তুমি তাকে কি করলে? একটা ইলেকট্রন বার করলে, মাইনাস করলে, তখন অ্যালুমিনিয়াম প্লাস করলে, হলো। তারপর তুমি আরেকটা ইলেকট্রন বের করলে, অ্যালুমিনিয়াম 2+ হলো। তারপর তুমি আরেকটা ইলেকট্রন বের করে সেখান থেকে অ্যালুমিনিয়াম 3+ হলো। এবার তুমি ভাবো, প্রথমে যে এনার্জি দিতে হয় সেটাকে বলা হচ্ছে আয়নাইজেশন এনার্জি 1, তারপর আরেকবার সেকেন্ড টাইম ইলেকট্রন বের করার জন্য এনার্জি 2, তারপর থার্ড টাইম হচ্ছে আয়নাইজেশন এনার্জি 3। এবারে দেখো, প্রথমে কি হচ্ছে, তোমার বাড়িতে ধরো 3টে ছেলে আছে, 3টে ছেলের মধ্যে প্রথম একটা ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দেওয়ার জন্য খুব কম অ্যামাউন্টের, বেশি কষ্ট হবে না, যে ঠিক আছে 3জন ছেলে মেয়ে, একটা ছেলে যাক, ঝগড়াঝাটি কম হবে, মারপিট কম হবে, তাহলে ঠিক আছে, পরিবার শান্ত থাকবে। তাহলে প্রথম আয়নাইজেশন এনার্জিটা কি হবে? কম হবে, কম। তারপরে কি হয়েছে, তারপরে 3টে ছেলের মধ্যে একজন চলে আসে, তারপরে একটা ভাই একটা বোন আছে, তাদের মধ্যে মোটামুটি কম মারপিট হয়। তারপর সেকেন্ড টাইম আরেকটা ছেলেকে বার করে দিলে, আরো বাইরে খালি খালি মনে হচ্ছে না, বাড়িটা খালি খালি মনে হবে, তখন বলবে একা একা ছেলে গিয়ে থাকতে পারবে, তখন কি হবে? সেকেন্ড এনার্জি আসছে বেশি হবে। আর তারপর দুটো ছেলে already চলে গেছে, 3 নম্বর ছেলেটা আছে, তাকেও বলছে হোস্টেলে পাঠিয়ে দেবো, তাহলে বাড়িতে একদম শূন্য হয়ে যাবে, তাহলে বাড়ির লোক চাইবেই না যে 3 নম্বর ছেলেটাকে বের করে দিই বাড়ি থেকে, মানে হোস্টেলে পাঠিয়ে দেওয়া, তাহলে আয়নাইজেশন এনার্জি সে অনেক বেশি। তো এই কারণে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি সবসময় বেশি হবে, সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হবে। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি খুব ইজিলি হবে, সেকেন্ড আয়নাইজেশন অনেক তার থাকতেও বেশি হবে, এবং তার থার্ড আয়নাইজেশন এনার্জি আরো বেশি হবে। আর তুমি যদি Z/E দিয়ে দেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত নাম্বার অফ প্রোটন সংখ্যা কত? 13। এখানে কত হবে? প্রোটন সংখ্যা তো সেম থাকবে, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে। অ্যালুমিনিয়াম 2+13। এখানে তুমি দেখো ইলেকট্রন সংখ্যা কত, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত? 13 প্লাস হয়ে গেছে, মানে 12 হয়ে যাবে, একটা ইলেকট্রন চলে গেছে, আর +2 মানে কি 11 হয়ে যাবে, একটা ইলেকট্রন কি হয়েছে? কমে গেছে, দুটো ইলেকট্রন কমে গেল। তাহলে দেখো, তাহলে এদের জেড এফেক্টিভ কি হচ্ছে? P/E রেশিও, 13টা প্রোটন ছিল, সরি 13টা প্রোটন, 13টা প্রোটন, প্রত্যেকটা ইলেকট্রন ভাগে কত করে প্রোটন থাকছে? একটা করে। এখানে এখানে কত হচ্ছে? 12 আর 10, 1.1 ধরো, আর এখানে কত? 11 দিয়ে ভাগ করলে হবে 1.22 ধরো। তাহলে কি জেড এফেক্টিভ বাড়ছে এদিকে, তাহলে জেড এফেক্টিভ বাড়লে কি হবে?
ডেরিভেটিভ বাড়ছে তাহলে আয়নেশন এনার্জি বাড়বে। বুঝতে পারলে? যখনই তুমি একটা ইলেকট্রন বের করে নিচ্ছ তার অলরেডি সে কম ইলেকট্রন আছে। তো প্রথমে 13টা ইলেকট্রন 13টা প্রোটনের সাথে বাঁধা হয়েছিল। এখন যখন ফার্স্ট আয়নেশন এনার্জি পরে কি হয়েছে, অ্যালুমিনিয়াম প্লাস হয়ে গেছে। তো 12টা ইলেকট্রনকে 13টা প্রোটন ঘিরে রেখেছিল, 12টা ইলেকট্রনকে 13টা প্রোটন বেঁধে রেখেছিল। তাহলে কি হচ্ছে, 12টা ইলেকট্রনকে 13টা প্রোটন পাহারা দিচ্ছে, মানে পাহারা বেড়ে গেছে। তাহলে সেকেন্ড টাইম যখন তুমি ইলেকট্রন বের করে অ্যালুমিনিয়াম 2 প্লাস করবে তখন বেশি এনার্জি লাগবে। আর অ্যালুমিনিয়াম 2 প্লাস তো হয়ে গেছে, এবার অ্যালুমিনিয়াম 2 প্লাসে কি হলো, 11টা ইলেকট্রনকে 13টা প্রোটন পাহারা দিচ্ছে। তাহলে সিকিউরিটি আরো বেড়ে গেছে। তাহলে সেখান থেকে আরেকজন পালিয়ে যাওয়াটা খুবই মুশকিল। তার জন্য কি হবে, অ্যালুমিনিয়াম 2 থেকে আবার যখন অ্যালুমিনিয়াম 3 করবে তখন আয়নেশন এনার্জি 3 কিন্তু হিউজ অ্যামাউন্টের বেশি হবে, হিউজ অ্যামাউন্টের বেশি হবে। বুঝতে পারলে? আর এটুকুই বোঝা থাকলে বুঝলেই হবে। আমরা পরের ক্লাসে আবার কোশ্চেন গুলো আমরা ডিসকাস করবো। তো আজকে হয়তো আমরা পিআইকিউ ডিসকাস করবো। হ্যাঁ, চলো সেই পিআইকিউ গুলো একটু দেখা যাক। দেখো যেভাবে পড়েছি সেভাবে কোশ্চেন গুলো সলভ করতে পারো কিনা। প্রথমে কি বলছে, অ্যারেঞ্জ নিটে টাইপের কোশ্চেনটা এসছে যে অ্যারেঞ্জ ইনক্রিজিং আয়নেশন এনথালপি। আমি সলভ করে দেখে দিয়েছি অলরেডি যে বেরিলিয়ামের বেশি হবে বোরনের থাকতে। তো বেরিলিয়ামের বেশি হবে বোরন থাকতে এই অপশনটা দেখে তোমরা কিন্তু চারটা এমসিকিউ, চারটা অপশন তোমরা এলিমিনেট করতে পারবে। আর সব থেকে বেশি হবে সব থেকে বেশি হবে কার্বন, আর সব থেকে কম হবে লিথিয়াম। এই অপশনটা ভালো করে চেক করবে। তো চারটা অপশনের মধ্যে এই পয়েন্টটাতেই গন্ডগোল করবে। তো সেখান থেকে কিন্তু তুমি অপশনগুলো এলিমিনেশন করতে পারবে। পরে দিন আমরা চারটে করে এমসিকিউ রাখবো, ঠিক আছে? কি অ্যারেঞ্জ, আচ্ছা, অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিন এদের আয়নেশন এনার্জি অর্ডারটাকে তোমাকে রাখতে বলছে। দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু জাম দিয়ে অক্সিজেন সামনে চলে এসেছে। প্রথমে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, কিন্তু নাইট্রোজেন জাম দিয়েছে। কেন জাম দিয়েছে? হাফ ফিল্ড, হাফ ফিল্ড কনফিগারেশন হওয়ার জন্য আমি বুঝেছি। হাইস্ট আয়নাইজেশন এনথালপি, আচ্ছা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন। তো আমি যখন এদিকে আসবো জেডেপিটি কি হবে, জেডেপিটি বাড়বে, আয়নাইজেশন এনার্জি বাড়বে। যেভাবে পড়াবো সেভাবে কোশ্চেন সলভ হয়ে যাবে। কি বলছে, কারেক্ট অর্ডার, আচ্ছা, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম আর লুবিডিয়াম। তো আমরা কি জানি, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে লুবিডিয়াম। নিচের দিকে যত যাবো সাইজ বাড়বে, সাইজ বাড়লে আয়নাইজেশন এনার্জি কমবে। তো সবথেকে কম কার হবে, রুবিডিয়ামের। সবথেকে কম রুবিডিয়ামের হবে, লিথিয়াম সবথেকে বেশি হবে। এবারে বলছে হুইচ হ্যাজ দ্য লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি। বোরন, বেরিলিয়াম, বেরিলিয়াম আগে হবে, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন। বোরন হয় সবথেকে কম। বুঝতে পারলে? তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এটাই, আমাকে এক্সপ্লেন করবে হোমওয়ার্ক। হোয়াই বোরন, কেন বোরন সব থেকে লোয়েস্ট এনার্জি, হোয়াই বোরন, বোরনের লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন এনথালপি সব থেকে লোয়েস্ট কেন সেটা ব্যাখ্যা করবো। এবার তোমাদের বলেছি হাইস্ট ডেরিভেটিভ যত বেশি হবে আয়নাইজেশন যত বেশি হবে, অ্যাটমের এরিয়া যত বাড়বে ইলেকট্রন তত লুজলি বাউন্ড হবে, তার লোয়ার আয়নাইজেশন এনথালপি হবে। সিডিং যত বেশি হবে নিচের দিকে সিডিং বাড়ছে, মোর স্লিডিং, নিচের দিকে স্লিডিং বাড়ছে, জেডেপি কমে যাচ্ছে, সাইজ বাড়ছে, ইলেকট্রন লুজলি বাউন্ড হয়ে আছে, তার মানে কি ইজিলি বের করতে পারবে ইলেকট্রন, তার লোয়ার আয়নাইজেশন এনথালপি। চারটা পয়েন্ট ভালো করে বুঝবে, বলে দিচ্ছি বারবার। আর হাফ ফিল্ড, ফুল ফিল্ড কনফিগারেশন মোর স্টেবল, সো দে রিলেটিভলি হায়ার আয়নাইজেশন এনথালপি এবং ওয়ান এলিমেন্ট, ওয়ান অ্যাটম জাম্প দেখতে পাবে, ওয়ান অ্যাটম জাম্প দেখতে পাবে, ওয়ান অ্যাটম জাম্প রুল, ওয়ান অ্যাটম জাম্প রুল দেখতে হবে। তো ঠিক আছে, আমরা বুঝালাম আয়নাইজেশন এনথালপি অলমোস্ট ডান। আমরা পরের দিন ইলেকট্রন অ্যাফিনিটি শুরু করবো। তাহলে আর 2 থেকে 3টে ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরা চেষ্টা করো জলদি শেষ করার। তোমরা যত জলদি শেষ করবে আমরা কিন্তু পরের চ্যাপ্টার তত জলদি এগোবো। আমাদেরকে কেমিক্যাল বন্ডিও কমপ্লিট করতে হবে, তারপরে হাইড্রোকার্বনের চ্যাপ্টারও কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ অর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের বারবার পড়তে হবে এবং হাইড্রোকার্বন চ্যাপ্টারটা তোমাদেরকে পরীক্ষার মতো করে বুঝিয়ে দেবো। তারপরে সেমিস্টার হয়ে গেলে কিন্তু আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টারটা আরেকটু বেশি করে পড়াবো, কারণ অর্গানিকটা গোড়াতেই ক্লিয়ার করতে হবে।